নমস্কার। পশ্চিমবঙ্গের ভোটের তালিকা নিয়ে একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছিল। লক্ষ লক্ষ নামের পাশে হঠাৎ করে একটা প্রশ্নচিহ্ন। তো এই জটিল সমস্যার সমাধানটা কিভাবে হলো, আজ আমরা দেখব কিভাবে সুপ্রিম কোর্টের একটা রায় পুরো ছবিটাই বদলে দিল। ব্যাপারটা শুরু কিন্তু এই বিশাল সংখ্যাটা দিয়ে। ভাবা যায় 1,36,00,000। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঠিক এতগুলো নামকেই চিহ্নিত করা হয়েছিল সম্ভাব্য ভুল হিসেবে। মানে একটা বিরাট ব্যাপার। তো চলুন আজ এই পুরো ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। সংকটটা ঠিক কী ছিল, কেন এই বিতর্ক, আদালতে কে কি বলল, আর শেষে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিল, আর তার ফল কি হলো, সবটাই আমরা একে একে দেখব। আচ্ছা, তাহলে এই যে সংকট, এর মূলে ঠিক কী ছিল? কেন এতগুলো নাম নিয়ে প্রশ্ন উঠল? ওই একটা বিশেষ কারণে কিন্তু ছিল পুরো বিতর্কের কেন্দ্রে। আর সেই কারণটা হল এই একটা শব্দবন্ধ, লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই একটা কথাই লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকারকে প্রশ্নের মুখে ফেলে দিল। আর সেখান থেকেই শুরু হল এক বিরাট আইনি লড়াই। এখন প্রশ্ন হল, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি জিনিসটা আসলে কি? নির্বাচন কমিশন ঠিক কি বোঝাতে চাইছিল এই কথাটা দিয়ে? চলুন এবার সেটাই জেনে নিই। খুব সহজ করে বললে, লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে হল ভোটার তালিকার এমন কিছু তথ্য যা দেখে মনে হচ্ছে এটা সম্ভবই না, বা তথ্যের মধ্যে কোনো মিল নেই, মানে অসঙ্গতিপূর্ণ। ব্যাপারটা আরও পরিষ্কার হবে কয়েকটা উদাহরণ দিলে। যেমন ধরুন, এমনও কেস পাওয়া গেছে যেখানে বাবা আর ছেলের বয়সের পার্থক্যটা একেবারে অবাস্তব। আবার কিছু ক্ষেত্রে তো ডেটা এন্ট্রির এমন ভুল যা শুনলে অবাক হতে হয়। ভাবুন, একটা পরিবারের সাথেই নাকি 234 জনের নাম জুড়ে দেওয়া হয়েছে। আরেকটা কেসে তো 7 জন অভিভাবকের প্রত্যেকের 100রও বেশি সন্তান দেখানো হয়েছে। কি কাণ্ড বলুন! স্বাভাবিকভাবেই এত বিশাল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার একটা আশঙ্কা যখন তৈরি হলো, বিষয়টা আর শুধু তথ্য সংশোধনের মধ্যে থাকল না। এটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ালো এবং মামলাটা সোজা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো। মুখোমুখি রাজ্যের শাসক দল আর নির্বাচন কমিশন। আদালতে দুপক্ষের যুক্তি ছিল একেবারে আলাদা। একদিকে নির্বাচন কমিশন বলছিল তারা পদ্ধতি মেনেই সব করছে আর শুনানির সময় গণ্ডগোল এড়াতে চাইছে। অন্যদিকে রাজ্যের শাসক দলের দাবি ছিল পুরো তালিকা প্রকাশ করতে হবে, মানে স্বচ্ছতা আনতে হবে, আর ভোটারদের জন্য বিষয়টা আরও সহজ করতে হবে। তো এই রকম একটা অচলাবস্থার মধ্যে দুই পক্ষের সব কথা শোনার পর আসরে নামল সুপ্রিম কোর্ট। আর এই সমস্যা মেটাতে তারা একদম স্পষ্ট কয়েকটা নির্দেশ দিল। আদালতের সমাধানটা ছিল 3 ধাপের একটা পরিষ্কার রাস্তা। 1. কমিশনকে ওই 1,36,00,000 নামের পুরো তালিকাটা এক্ষুনি প্রকাশ করতে হবে। 2. এই তালিকা ওয়ার্ড, ব্লক আর পঞ্চায়েত অফিসে টাঙিয়ে দিতে হবে, যাতে সবাই দেখতে পায়। আর 3. তালিকা প্রকাশের 10 দিনের মধ্যে সব শুনানি শেষ করতে হবে, মানে একদম ঝড়ের গতিতে কাজ। শুধু তাই নয়, আদালত পশ্চিমবঙ্গে ডিজিপিকেও নির্দেশ দিয়েছে যাতে এই পুরো প্রক্রিয়া চলাকালীন আইন শৃঙ্খলার কোনো সমস্যা না হয়, মানে সবকিছু যাতে শান্তিতে মেটে। তবে এই রায়ের আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক ছিল, সেটা হলো ভোটারদের একটা বড় সমস্যার সমাধান। বয়স প্রমাণের জন্য কোন ডকুমেন্টটা চলবে, কোনটা চলবে না, এটা নিয়ে একটা বিরাট বিভ্রান্তি ছিল। আদালত সেই বিতর্কেরও ইতি টানল। সুপ্রিম কোর্ট একদম সাফ জানিয়ে দিয়েছে, অ্যাডমিট কার্ডকে নথি হিসাবে গণ্য করতে হবে। মানে যে অ্যাডমিট কার্ডে জন্ম তারিখ লেখা আছে সেটাকে বয়সের প্রমাণ হিসাবে মানতেই হবে, আর কোনো কথা হবে না। বেশ, নির্দেশ তো দেওয়া হলো, কিন্তু এরপর কি হবে? মানে এই নতুন নিয়ম অনুযায়ী শুনানির প্রক্রিয়াটা চলবে কিভাবে? সাধারণ ভোটাররাই বা কী করবেন, আর রাজনৈতিক দলগুলোর এজেন্টদের ভূমিকায় বা কী হবে? এখানে আদালত একটা মধ্যপন্থা বের করেছে। এখন থেকে ভোটাররা শুনানির সময় সাহায্যের জন্য অন্য কাউকে নিয়ে যেতে পারবেন। এমনকি সেই সাহায্যকারী একজন বুথ লেভেল এজেন্ট বা বিএলএও হতে পারেন। তবে একটাই শর্ত, ভোটারকে লিখিতভাবে সই করে জানাতে হবে যে তিনি ওই নির্দিষ্ট ব্যক্তিকেই সঙ্গে আনছেন। এর ফলে কি হলো, একদিকে ভোটাররা সাহায্যও পেলেন, আবার অন্যদিকে দল বেঁধে এসে গণ্ডগোল করার সম্ভাবনাটাও আর রইল না। সুপ্রিম কোর্টের এই রায়ের পর একটা শুদ্ধ ভোটার তালিকা তৈরির কাজ তো শুরু হলো, কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এত বড় একটা কর্মযজ্ঞের পর
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা কি সত্যিই ১০০% নির্ভুল হবে? এই জটিল প্রক্রিয়ার শেষে কি আমরা একটা সম্পূর্ণ ত্রুটিমুক্ত তালিকা পাব? উত্তরটা হয়তো সময়ই দেবে।